আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন সাহেবের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রূপে মেজর হাফিজ দায়িত্ব গ্রহণ করেছেন। সামনের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। প্রায় সবাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নানা রকম কথাবার্তা বলছেন। কেউ সেই তারেক রহমান সাহেবের শ্বশুর পক্ষের আত্মীয় অর্থাৎ জুবাইদা রহমানের আত্মীয়া আইরিন খান, যিনি একটি বিশ্ববিখ্যাত মানবাধিকার সংগঠনের প্রধানরূপে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধানরূপে। তো তাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পরিবর্তে নির্বাচিত রাষ্ট্রপতি রূপে আগামীতে দেখা যাবে, এরকম কথা বিএনপি সংশ্লিষ্ট লোকজন বলার চেষ্টা করছেন। এমনিতে এবছর যেটা হলো যে বিএনপি রাজনীতিতে বগুড়া এবং সিলেট খুবই গুরুত্বপূর্ণ। বেগম জিয়া যখন রাজনীতি করতেন তখন বগুড়া এবং ফেনী এবং একই সঙ্গে দিনাজপুর, এই তিনটি জেলার গুরুত্ব ছিল। দিনাজপুর বেগম জিয়ার বাবার বাড়ি বা মায়ের বাড়ি, নানা বাড়ি সম্ভবত। আর এখানে ফেনীতে বেগম জিয়ার নিজের বাড়ি, মানে তার বাবার বাড়ি। আর স্বামীর বাড়ি হিসেবে বগুড়া। এই তিনটি জেলার খুবই গুরুত্ব ছিল। এখন সেই গুরুত্বটা চলে এসছে বগুড়া এবং একই সঙ্গে সিলেট, যেখানে জুবাইদা রহমানের বাড়ি। তো সেদিক থেকে জুবাইদা রহমানের যত আত্মীয় স্বজন রয়েছেন তারা উদ্বেলিত। সিলেটের মানুষ জনাব তারেক রহমান সাহেবকে দুলাভাই বলে এবং তারা আশাই করতে পারে সিলেটের থেকে, বিশেষ করে জুবাইদা রহমানের আত্মীয় স্বজনের মধ্য থেকে একজন প্রেসিডেন্ট হবেন। আমার বক্তব্য হলো যে তাই যদি হয় তাহলে কেন জুবাইদা রহমান নন? তিনি হয়তো সর্বগুণে গুণান্বিতা, তিনি হয়তো রাষ্ট্রপতি হতে পারেন। বাংলাদেশ একজন মহিলা রাষ্ট্রপতি পেল এবং সেটা জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিণী, এটা তো আরও ভালো হয়। এমনকি সারা বিশ্বকে চমক লাগিয়ে দেওয়া যেতে পারে যদি জায়মা রহমানকে রাষ্ট্রপতি করা হয়। তো এনিওয়ে, সরকার কি করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এর বাইরে যে নামগুলো আসছে তাদের মধ্যে হোসেন জিল্লুর রহমানের নাম কেউ কেউ বলছেন। তারপর দলের ভিতরে যারা দীর্ঘদিনের ত্যাগী নেতা আছেন তাদের মধ্যে মির্জা ফখরুল সাহেব সবার আগে, খন্দকার মোশাররফ সাহেবের নাম আসছে, ডক্টর মঈন খানের নাম আসছে। কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে যে হয়তো এরকম যারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন বয়স্ক, তাদের মধ্য থেকে কেউ নির্বাচিত নাও হতে পারেন। অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচন হওয়া নিয়ে নানা রকম কথাবার্তা বলছেন। ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমি আশাহত। যতটা না আশাহত তার চেয়ে বেশি তার ব্যাপারে আমার আবেগ ছিল, ভালোবাসা ছিল। একেবারে সেই আমি ওনাকে যেদিন থেকে চিনেছি, জেনেছি, সেই দিন থেকে একেবারে আগস্ট মাসের ৫ তারিখ পর্যন্ত। ২০২৪ সালের আগস্ট মাসের পরে রাষ্ট্র ক্ষমতায় এসে তিনি যে দায়িত্বহীনতা, কর্তব্যহীনতা, স্বজনপ্রীতি, ব্যক্তিগত দুর্বলতা, ব্যক্তিগত রাগ, ক্রোধ, ক্ষোভ এবং প্রশাসন চালাতে সীমাহীন ব্যর্থতার যে নজির স্থাপন করেছেন, তাতে করে আমাদের পুরো রাজনীতির যে খোলস, কৃষ্টি এবং কালচার, এগুলো সব এলোমেলো হয়ে গেছে। অথচ টিল নাও, এখনো পর্যন্ত এই মানুষটির একটা ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি রয়েছে, যেটা বাংলাদেশে এখনো পর্যন্ত জীবদ্দশায় আর কারোরই নেই। তার একটা আমেরিকান কানেক্টিভিটি রয়েছে, ইউরোপিয়ান কানেক্টিভিটি রয়েছে, সারা দুনিয়াতে তার একটা কানেক্টিভিটি রয়েছে। কিন্তু সমস্যাটা হলো যে আপনি এই মানুষটিকে আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ হিসেবে দেন তাহলে তিনি পারবেন না, অর্থাৎ প্রধানমন্ত্রীর মতো এক্সিকিউটিভ পদ পারবেন না। কিন্তু তাকে একটি অলংকারিক পদ হিসেবে যদি
রাষ্ট্রপতি বানানো হয় তাহলে তার এই ব্র্যান্ডিংটা ব্যবহার করা যেতে পারে। এখন সেটা সরকার করবে কি করবে না, এটা তাদের ব্যাপার। কিন্তু সরকার কিন্তু ক্ষমতায় আসার আগে তারা বলেছিল, একাধিকবার তারা বলেছিল যে তারা সক্রিয়ভাবে বিবেচনা করবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দিয়ে তার যে ব্র্যান্ডিং ইমেজ রয়েছে সেই ইমেজটিকে তারা ব্যবহার করবেন। এই গেল এক। ২ নম্বর হলো যে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটি হলো রাজনীতির সৌন্দর্য কৃতজ্ঞতাবোধে। রাজনীতির সৌন্দর্য হলো প্রতিদানে আর কমিটমেন্ট রক্ষা করার ক্ষেত্রে। নেলসন ম্যান্ডেলার একটা চমৎকার কথা শুনেছিলাম। যখন আমেরিকাতে তিনি গেলেন প্রেসিডেন্ট হয়ে, তখন সবাই তাকে বলল যে আপনি কী ধরনের কাজকর্ম করছেন? পুরো ওয়েস্ট যাদেরকে খারাপ বলছে, আপনি কিউবাকে বলছেন কিউবা একটি ভালো দেশ, ইয়াসির আরাফাতের প্রশংসা করছেন, লিবিয়ার কর্নেল গাদ্দাফির প্রশংসা করছেন। এটার উত্তরে তিনি খুব বোল্ডলি যে বক্তব্য দিয়েছিলেন, এখনও আমার কাছে মনে হয় একজন রাষ্ট্রনায়কের এর চাইতে বোল্ড এবং মাস্টারপিস কোনো বক্তব্য আমি এখন পর্যন্ত শুনিনি। তিনি যেটা বলেছিলেন যে আমাদের ওয়েস্ট, পশ্চিমা যারা রাষ্ট্র, তারা মনে করে যে তাদের বন্ধু আমাদের বন্ধু হবে এবং তাদের শত্রু আমাদের শত্রু হবে। কিন্তু এটা সত্য নয়। আমরা দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল কংগ্রেস যখন খুব বিপদগ্রস্ত ছিলাম, সবার আগে আমরা আমেরিকার কাছে এসেছি, তারপর ইউরোপের কাছে গিয়েছি সাহায্য চাওয়ার জন্য। কেউ আমাদেরকে আশ্রয় দেয়নি, সাহায্য দেয়নি। কিন্তু যেই মুহূর্তে আমরা কিউবার কাছে গিয়েছি, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি তারা আমাদেরকে গ্রহণ করেছেন, সাহায্য করেছেন। একই কাজ করেছেন কর্নেল গাদ্দাফি এবং ইয়াসির আরাফাত। তো কাজেই সারা দুনিয়া তাদেরকে যত কথাই বলুক না কেন, আমরা এই অনৈতিক কাজটি করতে পারবো না। তো এই যে নেলসন ম্যান্ডেলা, তিনি যেভাবে তার দলকে এখনো পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্র ক্ষমতায় রেখেছেন, তিনি যেভাবে সম্মানজনকভাবে বিদায় নিয়েছেন, সারা পৃথিবী যেভাবে তাকে মাথায় করে নাচছে তার এই বোল্ডনেসের কারণে, সেক্ষেত্রে তারেক রহমান সাহেবেরও স্মরণ করা উচিত, সারা দুনিয়া কে কী বলল ডাজ নট ম্যাটার, কে কী মন্তব্য করলো ওটাও কোনো বিষয় নয়। তার বিষয় হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ক্লোজ ডোরে তার কি কথা হয়েছে। আমরা কিচ্ছু জানি না, কিন্তু এই কথার বাইরে তিনি যদি যান তাহলে তার এবং তার সরকারের উপর থেকে যে বরকত রয়েছে, খোদাই বরকত রয়েছে, এটা উঠে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আগেই বলেছি যে এখন তিনি আমার পছন্দের মানুষ নন। তার পুরো শাসন জামানাতে আমি যেভাবে যাকে বলা হয় সমালোচনা করেছি, এটা হয়তো বাংলাদেশে ওভাবে আর কেউ করেনি, একেবারে শুরুর দিক থেকে। কিন্তু আমি তারপরেও বলছি যে এই রাষ্ট্রটি সুন্দরভাবে চালানো দরকার। তো এই রাষ্ট্রটি সুন্দরভাবে চালানোর জন্য যেটি দরকার সেটা হলো তারেক রহমান সাহেবের ধর্মবোধ, নীতিনৈতিকতাবোধ এবং রেসপেক্টফুল অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য কমিটমেন্ট। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে যে সহযোগিতা করেছে, সেই জায়গা থেকে তিনি যদি সরে আসেন তাহলে তার সরকারের উপর যদি বরকত উঠে যায়, এই সরকার এবং এই দেশ আবার একটা বিপদে পড়বে। আপনি, আমি, আমরা সবাই কিন্তু বিপত্তিতে পড়ব। এই কারণে এই কথাগুলো বলছি। ২ নম্বর হলো যে আমি বিএনপির কোনো অবস্থাতে একজন সুবিধাভোগী নই। বিএনপির একেবারে সবচেয়ে চরম দুঃসময়ে এসেছি। বিএনপির হয়ে নির্বাচন করেছি, বিএনপি একটা মনোনয়ন দিয়েছে, কিন্তু এই মনোনয়নটা ধারণ করার জন্য, ইলেকশন করার জন্য আমার প্রচুর টাকা খরচ হয়েছে। আওয়ামী লীগ থেকে বিএনপিতে যাওয়ার কারণে আওয়ামী লীগের যে জুলুম, অত্যাচার, মানসিক নির্যাতন, মামলা মোকদ্দমা যা কিছু হয়েছে, বিএনপির খুব অল্প লোকের জীবনে এরকম আসছে। কিন্তু এই বিএনপি ক্ষমতায় এসছে তার ঠিক ১ বছর আগের থেকে, আরও অনেক আগের থেকে, মানে আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, মানে বিএনপি ক্ষমতায় আসুক, কিন্তু আমি এই
সরকারি কোনো ফলভোগী হব না। তো কাজেই বিএনপির সঙ্গে আমার কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নেই। কিন্তু আমি চাই যে দলটি ভালো করুক। রাজনীতির একটা ধারাবাহিকতা থাকুক এবং সবাই মিলেমিশে সুন্দরভাবে রাজনীতি করুক। কিন্তু এখানে যদি কমিটমেন্টের জায়গাগুলো সেটা সেনাপ্রধানের সাথে তারেক রহমান সাহেবের হতে পারে, ইন্ডিয়ার সঙ্গে হতে পারে, শেখ হাসিনার সঙ্গে হতে পারে, জামাতের সঙ্গে হতে পারে, ডক্টর ইউনূসের সঙ্গে হতে পারে। প্রতিটি কমিটমেন্ট তাকে রক্ষা করতে হবে এবং কমিটমেন্টের জায়গাতে যদি তিনি ভুল করেন তাহলে সর্বনাশ ঘটে যাবে। তো সেই দিক থেকে বিভিন্ন সময়টিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির জনাব তারেক রহমান সাহেবের ব্যক্তিগতভাবে কী কথা হয়েছে আমরা জানি না। কিন্তু আমার ব্যক্তিগতভাবে অনুরোধ, তার সঙ্গে যদি কোনো কথা হয়ে থাকে এই কথা রাষ্ট্রনায়ক রূপে পরিবর্তন করা তার জন্য শোভনীয় নয়। এর বাইরে যেটি হয়েছে সেটি হলো, যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে কোনো সমস্যা থাকে, এর কারণ হলো মানে তার ক্ষমতা নেই, তার অনেক শত্রু তৈরি হয়েছে, এটা যেমন সত্য, আবার তার অনেক ভক্ত আছে বাংলাদেশে টিল নাও। শেখ হাসিনার যেভাবে ভক্ত আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও অসংখ্য ভক্ত, বন্ধুবান্ধব, শুভান্যধ্যায়ী আছেন, যারা শত প্রতিকূল অবস্থার মধ্যে তাকে ছেড়ে যায়নি এবং আগামীতে যাবে না। তো কাজেই তাদেরকে নিয়ে যদি কোনো সমস্যা থাকে, তাকে রাষ্ট্রপতি করার ক্ষেত্রে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সেই বিষয়গুলো তাদের সঙ্গে খোলামেলা আচরণের মাধ্যমে নয়, খোলামেলা কথাবার্তা বলে তাদেরকে বোঝানো উচিত। তারা অবুঝ নন, কিন্তু এই জায়গাটাতে যদি একটা ফাঁক থেকে যায়, একটা ফোকর থেকে যায়, এবং সেই ফাঁক এবং ফোকরের ভিতর দিয়ে যদি আবার নতুন কোনো ম্যাটিকুলাস ডিজাইন সামনে আসে, সেটা জনাব তারেক রহমান সাহেবের সরকারের পক্ষে কোনো অবস্থাতেই মোকাবেলা করা সম্ভব নয়। আমার এটাই মনে হয়েছে স্বাভাবিকভাবে, এবং একজন নাগরিক হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে আমার নিজের মতামত বলা, সেটা আমি বললাম। বাকি যারা ক্ষমতায় রয়েছেন তাদের মেজাজ, তাদের মর্জি এবং তাদের ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।